আসসালামু আলাইকুম। স্বাগতম দেশজগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে। সাথে আছি আমি জাকারিয়া মুবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুদ্ধবিমান রপ্তানি শুরুতেই স্বপ্নভঙ্গ ভারতের। প্রথমবার দলের ভার্চুয়াল সভায় জাইমা রহমান। মহান আল্লাহকে নিয়ে আবুল সরকারের ধৃষ্টতায় বাড়ছে ক্ষোভ। বিএনপির কাছে দ্রুত আসন বণ্টনের সিদ্ধান্ত চায় মিত্ররা। অধিদপ্তর বিভাজনে প্রধান উপদেষ্টার সম্মতি, তবু কালক্ষেপণ। উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন। এবারে শুনুন বিস্তারিত। যুদ্ধবিমান রপ্তানি শুরুতেই স্বপ্নভঙ্গ ভারতের। দুবাইয়ের জমকালো এয়ার শোতে চলছিল সামরিক শক্তির মহড়া, আর সেখানেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। বিশ্বের সামনে ভারতের প্রতিরক্ষা সক্ষমতার প্রতীক বহু আকাঙ্ক্ষিত তেজস যুদ্ধবিমানটি হঠাৎই যেন আকাশ থেকে নিভে গেল। নিমিষেই শেষ হয়ে গেল একটি প্রাণ, চুরমার হলো একটি বিশাল স্বপ্ন। কিন্তু এই বিপর্যয়ের নেপথ্যে লুকিয়ে আছে কি আরও বড় কোনো সত্য? 4 দশকের প্রচেষ্টায় তৈরি বিমান, যা এশিয়া ও আফ্রিকার বাজারে নিজেদের প্রতিষ্ঠা করার কথা ছিল, তা এমন জনসমক্ষে মুখ থুবড়ে পড়ায় আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র গুঞ্জন। দুর্ঘটনার কারণ এখনও ধোঁয়াশা, কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে ভারতের প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে। এই ব্যর্থতা কি কেবলই যান্ত্রিক ত্রুটি, নাকি নেপথ্যে রয়েছে আরও গভীর কোনো সংকট? যখন পাকিস্তানের JF-17 দাপটের সঙ্গে প্রদর্শনীতে নিজেদের জায়গা পাকা করছে, ঠিক সেই সময়ে এই পতন কি শুধু একটি বিমান বিধ্বস্ত হওয়া, নাকি মেক ইন ইন্ডিয়া কর্মসূচির প্রতি আন্তর্জাতিক আস্থার সংকট? বিশেষজ্ঞরা বলছেন, এই দুর্ঘটনা ভারতের যুদ্ধবিমান রপ্তানির স্বপ্নকে সাময়িকভাবে থামিয়ে দিল। যেই তেজসের ভরসায় স্কোয়াড্রনের ঘাটতি মেটানোর কথা ছিল, সেই তেজস্বীরই উৎপাদন বিলম্বিত হচ্ছে মার্কিন কোম্পানি GE অ্যারোস্পেসের কারণে। দেশের প্রতিরক্ষার জন্য যখন অন্য দেশের তৈরি বিমান কিনতে হচ্ছে, তখন এই তথাকথিত দেশীয় সক্ষমতার গল্প কি নিছকই ফাঁকা আওয়াজ? প্রথমবার দলের ভার্চুয়াল সভায় জাইমা রহমান। এতদিন পর্দার আড়ালে থাকলেও হঠাৎ করেই সামনে এলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। প্রবাসে থাকা নেতাকর্মীদের এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সভায় তার প্রথম অংশগ্রহণ ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা। এই আকস্মিক উপস্থিতি কি কেবলই একটি পারিবারিক সৌজন্যতা, নাকি ভবিষ্যতের রাজনীতির এক গভীর ইঙ্গিত? ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে প্রবাসীদের ভোট কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত ওই রুদ্ধদ্বার বৈঠকে জাইমা রহমানের উপস্থিতি তাৎপর্যপূর্ণ। যদিও বিষয়টি দলীয়ভাবে প্রকাশ করা হয়নি, কিন্তু সভার ভিডিও ক্লিপ গোপনে ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে। সেখানে জাইমা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কাজটা যেন এগিয়ে যায়, উই শুড হেল্প ইচ আদার। তার এই কথা কি কেবল প্রবাসীদের জন্য, নাকি দেশের মূল ধারার রাজনীতিতে তার প্রবেশেরও ঘোষণা? এর আগে ওয়াশিংটন ডিসিতে বাবার প্রতিনিধি হিসেবে তার উপস্থিতি, এবং এখন এই সভা, দুইয়ে মিলে একটি নতুন সমীকরণ তৈরি করছে। বার এট ল সম্পন্ন করা জাইমা রহমান এখন সরাসরি রাজনৈতিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। অনেকেই মনে করছেন, ক্ষমতাসীনদের দমনপীড়নের মুখে বিএনপির নেতৃত্ব সংকটের সমাধান হতে পারে এই তৃতীয় প্রজন্ম। তার এই আগমন আওয়ামী লীগ বিরোধী জনতা ও জামায়াতপন্থী দর্শকদের কাছে এক নতুন আশার সঞ্চার করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, তারেক রহমানের অনুপস্থিতিতে নেতৃত্বভার কি শেষ পর্যন্ত এই তরুণ প্রজন্মের হাতেই আসতে চলেছে? মহান আল্লাহকে নিয়ে আবুল সরকারের ধৃষ্টতায় বাড়ছে ক্ষোভ। মানিকগঞ্জের এক বাউল শিল্পী আবুল সরকারের একটি মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে চরম উত্তেজনা। মহান আল্লাহ ও ইসলাম ধর্ম নিয়ে তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যে বিক্ষুব্ধ ধর্মপ্রাণ জনতা। জনরোষ এমন পর্যায়ে পৌঁছেছে যে পরিস্থিতি শান্ত থাকা মানিকগঞ্জেও সংঘর্ষ শুরু হয়েছে। কিন্তু এই ঘটনার পেছনে কি শুধু একজন বাউল শিল্পীই দায়ী, নাকি এর নেপথ্যে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? ভিডিও ভাইরাল হওয়ার পরও প্রশাসন ছিল নির্বিকার। পরে তীব্র ক্ষোভের মুখে তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু ততক্ষণে বিতর্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র। দেশের ইসলামী পণ্ডিত ও বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ধর্মবিদ্বেষী উস্কানি কেবল অজ্ঞতা নয়, বরং উদ্দেশ্য প্রণোদিত। তারা মনে করছেন, এটি পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের একটি নতুন কৌশল। উদ্দেশ্য হল ধর্মীয় সংঘাত উস্কে দিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করা এবং দেশকে জঙ্গিবাদের আখড়া হিসেবে দেখিয়ে বিদেশিদের হস্তক্ষেপের পথ তৈরি করা। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা প্রশাসনকে এই ঘটনায় পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছেন। তাদের মতে, সময়মতো ব্যবস্থা না নিয়ে প্রশাসন উস্কানিদাতাদের সুযোগ করে দিয়েছে। এদিকে আবুল সরকারের সমর্থক ও আলেম ওলামাদের মধ্যে সংঘর্ষে উত্তেজনা তুঙ্গে। প্রশাসনের এই নীরবতা এবং বাউলের হঠাৎ আক্রমণাত্মক হওয়া, এই কি তবে দেশের আলেম ওলামাদের কোণঠাসা করার এবং ধর্মপ্রাণ জনতার উপর চাপ বাড়ানোর একটি নীল নকশা? প্রশ্ন হল, এই পরিকল্পিত ষড়যন্ত্রের রাশ টেনে ধরে দেশে স্থিতিশীলতা বজায় রাখার সদিচ্ছা কি প্রশাসনের আছে? বিএনপির কাছে দ্রুত আসন বণ্টনের সিদ্ধান্ত চায় মিত্ররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল দুয়ারে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে থাকা বিএনপির মিত্র দলগুলোর মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ ও অনাস্থা। বিএনপি 237 আসনে প্রার্থী ঘোষণা করলেও শরিকদের জন্য আসন চূড়ান্ত না করায় প্রশ্ন উঠেছে, ঐক্য কি তবে ভাঙনের মুখে? এই বিলম্ব কি কেবলই কৌশল, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো চাপ বা নির্দেশ? মিত্ররা অভিযোগ করছেন, আসন নিশ্চিত না হওয়ায় তারা প্রচারে পিছিয়ে পড়ছেন। অন্যদিকে একই আসনে বিএনপির প্রার্থীরা পুরোদমে শোডাউন করছেন। এর ফলে তৃণমূল পর্যায়ে মিত্রদের সঙ্গে বিএনপির কর্মীদের দূরত্ব ও বিভক্তি বাড়ছে।
আরপিও সংশোধনের কারণে ছোট দলগুলোর নিজস্ব প্রতীকে জেতা কঠিন হওয়ায় বিএনপি এখন মিত্রদের সক্ষমতা যাচাই বাছাই করছে, যা জটিলতা বাড়াচ্ছে। গণতন্ত্র মঞ্চ ও 12 দলীয় জোটের নেতারা বলছেন, এই বিলম্বের রাজনৈতিক ঝুঁকি অনেক বড়। আন্দোলনের প্রধান ভরসা তারেক রহমানের দিকেই এখন সবার দৃষ্টি। শিগগিরই তারেক রহমান 25 থেকে 30টি আসন ছাড় দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানা গেছে। কিন্তু এই আসন বন্টন প্রক্রিয়ায় যে অস্বচ্ছতা ও মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হলো, তাতে কি মিত্ররা শেষ পর্যন্ত নির্বাচনে বিএনপির পাশে শক্তভাবে দাঁড়াবে? প্রশ্ন হলো, এই আসন সমঝোতা কি ঐক্যকে আরও শক্তিশালী করবে, নাকি মিত্ররা শেষ মুহূর্তে নতুন কোনো পথে হাঁটবে? অধিদপ্তর বিভাজনে প্রধান উপদেষ্টার সম্মতি, তবু কালক্ষেপণ। 21,000 স্কুল, 3 লাখেরও বেশি শিক্ষক, কিন্তু এদের দেখভালের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসিতে জনবল বলতে গেলে নেই। বছরের পর বছর ধরে মাধ্যমিক স্তরের শিক্ষকরা চরম বৈষম্য, পদোন্নতিহীনতা ও বঞ্চনার শিকার। তাদের দীর্ঘদিনের দাবি মাউসি ভেঙে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা। কিন্তু প্রধান উপদেষ্টার সম্মতি সত্ত্বেও প্রজ্ঞাপন জারিতে এই অস্বাভাবিক বিলম্ব কেন? বিশেষজ্ঞরা বলছেন, কলেজ ও স্কুলের কারিকুলাম ও শিক্ষকদের প্রশিক্ষণ সম্পূর্ণ ভিন্ন। তাই একই ছাতার নিচে থাকার কারণেই মাধ্যমিক শিক্ষকরা অভিভাবকহীন। তাদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বকেয়া, অথচ কলেজের দাবি দেওয়া দ্রুত পূর্ণতা পায়। এই বৈষম্য শিক্ষক মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। পদোন্নতি না পেয়ে একই পদে 30 বছর কাটিয়ে অবসরে যাচ্ছেন শিক্ষকরা। এই হতাশা শিক্ষার গুণগত মানকে সরাসরি আঘাত করছে। এই বঞ্চনা কি কেবল আমলাতান্ত্রিক দুর্বলতা, নাকি মাধ্যমিক শিক্ষকদের দমন করার কোনো বিশেষ কৌশল? প্রধান উপদেষ্টার সম্মতি 2 মাস আগে এলেও প্রজ্ঞাপন এখনও জারি হয়নি। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, আমলাতান্ত্রিক জটিলতা ও অদৃশ্য ক্ষমতা মাধ্যমিক শিক্ষকদের পদোন্নতি ও অধিকার খর্ব করে শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে। শিক্ষকরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত নবম গ্রেড ও স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা না হলে আবার বড় আন্দোলনে যাবেন। প্রশ্ন হলো, এই অতি গুরুত্বপূর্ণ সংস্কারে কালক্ষেপণ করে সরকার আসলে কাদের স্বার্থ রক্ষা করতে চাইছে, আর এর ফল কি হবে দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপর? উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন। দেশের রাজনীতিতে এক নতুন মোড়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হতে চলেছে গণভোট। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ অবশেষে গণভোট অধ্যাদেশ 2025 অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্ত কি বাংলাদেশের ইতিহাসে প্রথম? কিন্তু কেন এমন ঝুঁকি নিয়ে নির্বাচন ও গণভোট একসাথে? জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকৃত গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত জানতে এই গণভোটের আয়োজন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। ইসির জন্য এই দ্বৈত ভোট একটি বড় চ্যালেঞ্জ। ভোটারদের 2টি ব্যালট পেপার দিতে হবে, তাই বুথের সংখ্যা বাড়াতে হবে এবং ভোট শুরুর সময় এগিয়ে আনার কথা ভাবা হচ্ছে। যদিও নির্বাচনী কর্মকর্তারা একই সঙ্গে গণভোটের দায়িত্ব পালন করবেন, তবুও এই বিশাল কর্মযজ্ঞের প্রস্তুতি নিয়ে রয়েছে নানা প্রশ্ন। একদিকে নির্বাচন, অন্যদিকে গণভোট। এই যুগপৎ পদক্ষেপকে অনেকেই দেখছেন গণতন্ত্র পুনরুদ্ধারের এক অত্যাবশ্যকীয় পদক্ষেপ হিসেবে। তবে জনতা আশা করছে, এই গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে এবং ভবিষ্যতে দেশে একটি স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হবে। প্রশ্ন হলো, একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের এই সিদ্ধান্ত কি কেবলই সংস্কারের পক্ষে জনসমর্থন আদায়ের কৌশল, নাকি এর গভীরে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।